নমস্কার। কথায় আছে শিক্ষায় আনে চেতনা, চেতনায় গড়ে নতুন সমাজ। আপনারা দেখুন, সারা পৃথিবী জুড়ে সভ্যতার বিকাশ ঘটেছে শিক্ষার হাত ধরে, জ্ঞানের হাত ধরে। শিক্ষা জ্ঞান যেখানে নেই সেখানে সভ্যতার বিকাশ হয়নি। সভ্যতার বিকাশ হতে গেলে শিক্ষা অতি দরকার, জ্ঞান অতি দরকার। জ্ঞান ছাড়া উন্নতি হয় না, বিকাশ হয় না। তেমনি শিক্ষার দরকার আছে। শিক্ষা বিজ্ঞান হোক, দর্শন হোক, জ্যোতিষ শাস্ত্র হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, শিক্ষা ছাড়া সমাজ চলতে পারে না। তেমনি এই শিক্ষা জ্ঞান যে সভ্যতা বা যে দেশে যত বেশি আছে, সেই দেশই কিন্তু আজকে সবার আগে এবং সমস্ত অন্যান্য দেশকে শাসন করছে। যে সমস্ত দেশের শিক্ষার আলো এখনো ঠিক মতন পৌঁছায়নি, সভ্যতা ঠিক মতন পৌঁছায়নি, সংস্কৃতি ঠিক মতো পৌঁছায়নি, সেই সমস্ত দেশগুলো তারা রাজ করছে। কিন্তু আপনি দেখবেন ধন সম্পদে অটুট, ভরপুর ধন সম্পদ, বাহুবলী, শক্তি, মানুষে ভর্তি, সেই সব দেশে কিন্তু উন্নতি হয় না, সভ্যতার বিকাশ হয় না। তারা লুণ্ঠন করার প্রবৃত্তি থাকে, মারপিট, খুন জখম করার প্রবৃত্তি থাকে। তারা ভাবে যে আমরা শক্তি প্রদর্শন করে, বাহুবলী প্রদর্শন করে আমরা দেশ জয় করব, আমরা নিজের কর্তৃত্ব ফলাবো। কিন্তু বিকাশ হয় না, মানসিক বিকাশ হয় না, পারিপার্শ্বিক বিকাশ হয় না। সেই রকমই ভারতবর্ষ আমাদের এই যে বিশাল একটা দেশ, এই ভারতবর্ষ একসময় প্রচুর জ্ঞানী মানুষের জন্ম হয়েছে, জ্ঞানী গুণীদের দেশ। এখানে প্রচুর এরকম উন্নতমূলক জিনিস যা আমাদের এই দেশ থেকে, সে ইংরেজ থেকে, মুঘল থেকে শুরু করে সব লুণ্ঠিত করে নিয়ে গেছে। সেই রকমই একটা শিক্ষাঙ্গন, সেটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের একটি গৌরব গাথা, গৌরবপূর্ণ খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় ছিল। শুধু তাই নয়, এশিয়ার মধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল এবং বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসত। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ঐতিহাসিক কথাবার্তা আছে, ঐতিহাসিক মত আছে যে এত সুন্দর একটা বিশ্বব্যাপী, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় কিভাবে নষ্ট হলো। কথায় আছে যে সভ্যতার বিকাশ জ্ঞান ছাড়া হয় না, শিক্ষা ছাড়া হয় না। তাহলে কোনো মানুষকে বা কোনো সমাজকে যদি আটকাতে হয়, তাহলে প্রথম আঘাত তার শিক্ষাঙ্গনে করো। সেই শিক্ষা যাতে না নিতে পারে, সেই শিক্ষা যাতে সুদূর প্রসারী না হয়, তার জন্য সেই শিক্ষাঙ্গন বা সেই ব্যক্তির উপরে আক্রমণ করো। সেই রকমই বিদেশি আক্রমণ দ্বারা আক্রমণিত হয়েছে আমাদের দেশ বহুবার। এমন কোনো দেশ নেই যে ভারতবর্ষকে আক্রমণ করেনি এবং এখান থেকে ধন সম্পদ লুট করে নিয়ে যায়নি এবং প্রচুর ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে। ব্রিটিশরা আজকে 200-300 বছর রাজত্ব করে গেছে, তার আগে মুঘলরা করেছে, পর্তুগিজরা করেছে, এরকম প্রচুর দেশ আমাদের দেশে রাজত্ব করে গেছে। বখতিয়ার খিলজি, যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অভিশপ্ত একটা নাম, নালন্দা বিশ্ববিদ্যালয়কে যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, এই বখতিয়ার খিলজি ভারত আক্রমণ করেছিল। এই ভারত আক্রমণ করার সময় উত্তরে যত বৌদ্ধ ধর্মাবলম্বী রাজ্য ছিল, সমস্ত এক এক করে সে জয় করছিল। এই বখতিয়ার খিলজি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে। তখন সে তো প্রত্যেকই রাজা বাদশারা নিজেদের হাকিম
মুনিম এদেরকে নিয়ে আসতো চিকিৎসা করানোর জন্য। সেই যুগে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না। তা বখতিয়ার খিলজির নিজের হাকিমদের প্রতি যথেষ্ট আস্থা ছিল। হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ে যে তার হাকিমদের পক্ষেও সেই রোগ সারানো সম্ভব হয়নি। তখন সেই তারই কোনো এক বিখ্যাত হাকিম তাকে উপদেশ দেয় যে এইখানে এই নালন্দা ইউনিভার্সিটিতে এই মঠে একজন চিকিৎসক আছে, সেই চিকিৎসকের কাছে নিয়ে যেতে পরামর্শ দেয় এবং ওনার ওষুধ নাকি খুব সুদূর প্রসারী, জগৎ বিখ্যাত। প্রথমে বখতিয়ার খিলজি মানতে নারাজ, কারণ নিজের হাকিমের ওষুধ ছাড়া অন্য কারোর ওষুধ সে গ্রহণ করবে না। যাই হোক, তার কথা মতো সেই চিকিৎসকের ডাক পড়ল রাহুল শ্রীভদ্র, এবং তিনি এলেন এবং ওনার কাছে বখতিয়ার একটা শর্ত রাখলেন যে আপনি যা কিছু করবেন আপনার ওষুধ কিন্তু আমি খাবো না, অথচ আমার রোগ সেরে যেতে হবে। বলে তা কি করে হয়? বলছে ঠিক আছে, তাই হবে। তো কিছুদিন কয়েক মাস পরে বখতিয়ারকে একটা কোরআন উপহার দিল এবং সেই কোরআন কিছু পাতাতে সে আয়ুর্বেদিক ওষুধ লেপন করে দিল, মানে মিশিয়ে দিল, সে লাগিয়ে দিল এবং বলল যে এই পাতাগুলো আপনি পড়বেন, কোরআনের এই পাতাগুলো আপনি উল্টে উল্টে পড়বেন কন্টিনিউ। বখতিয়ার খিলজি তাই করতে শুরু করলো। তো বখতিয়ার খিলজি কোরআনের পাতা হাতে করে উল্টাতে উল্টাতে মাঝে এই থুতু দিয়ে সে পাতা উল্টাতো। তা সেই সংস্পর্শে, ওষুধের সংস্পর্শে আঙুলে লেগেছিল সেই ওষুধে, মানে আস্তরণটা তার জিভে পড়লো এবং আস্তে আস্তে সে শরীর মধ্যে প্রবেশ করলো। বেশ কিছুদিনের মধ্যে খিলজি সুস্থ হয়ে উঠল। তখন সে ভাবলো যে এত বড় ঔষধালয় আর এত বড় হাকিম এই দেশে আছে জানতাম না। অতএব এ তো সুদূর প্রসারী হবে, পৃথিবীব্যাপী নাম হবে, তাহলে আমাদের অস্তিত্ব কিছু থাকবে না, এরা তো সারা পৃথিবী জয় করে নেবে চিকিৎসা ক্ষেত্রে। অতএব একে নষ্ট করে দাও। আক্রমণ করলো বৌদ্ধ মঠের উপরে। সেই বৌদ্ধ মঠ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। নয় করে 90 লক্ষ গ্রন্থ ছিল দামি দামি। সেই 90 লক্ষ গ্রন্থ জ্বলতে 3 মাস সময় লেগেছিল, মানে কিচ্ছু বাদ রাখিনি। শুধু তাই নয়, সেই মঠের প্রচুর সন্ন্যাসীকে হত্যা করেছিল এবং বেশ কিছু সন্ন্যাসী জীবন বাঁচিয়ে পালিয়ে গেছিল, যারা তিব্বতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের অতি দানবীর মানসিকতা, পর উপকারী মানসিকতার তার নিদর্শন। মানুষকে বেশি উপকার করলে যা হয়। যাই হোক, এই নালন্দা বিশ্ববিদ্যালয় আজকে 19 জুন 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী পুনরায় উদ্বোধন করলেন। 18টি দেশের সদস্য রাষ্ট্রদূতদেরকে সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি আবার উদ্বোধন করলেন। এই বিশ্ববিদ্যালয় পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত 2007 সালে নেওয়া হয়েছিল এবং দ্বিতীয় এশীয় শীর্ষ সম্মেলনে সম্মতিক্রমে এটি পাশ হয়েছিল এবং আসিয়ান দেশগুলির মানে সদস্যদের সম্মতি আদায় করেছিলেন। চতুর্থবার চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া
এসব দেশে রাষ্ট্রদূত মান্যতা দেয় যে হ্যাঁ এরকম একটা বিশ্ববিদ্যালয় ছিল, তাকে পুনরুজ্জীবিত করা হোক। পুনরায় তার চিন্তাভাবনা শুরু হয়েছে 2007 সাল থেকে এবং ধীরে ধীরে এই নালন্দা বিশ্ববিদ্যালয় আবার গড়ে উঠল। কিছু বলার আগে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটু প্রাচীন কাহিনী আমি তুলে ধরছি খুব সংক্ষিপ্ত আকারে। নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারত বিখ্যাতই ছিল না, সে প্রাচীনকালে ভারতে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তথা এশিয়ার মধ্যে উচ্চ খ্যাতি সম্পন্ন বিশ্ববিদ্যালয় ছিল। এটি বৌদ্ধ ধর্মাবলম্বী গুপ্ত যুগে কুমার গুপ্ত দ্বারা নির্মিত হয়েছিল। কেউ কেউ বলে নাগার্জুন এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিভিন্ন জনা বিভিন্ন রকম বলে থাকে। যেমন চীনের ফাহিয়েন বলেছেন নাল শব্দ থেকে নালন্দা, আবার কেউ কেউ বলেন নাগানন্দ সরোবর থেকে এই নামে প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, সর্বোপরি নালন্দা কথাটার মানে হচ্ছে অবিশ্রান্ত দান। নালন্দা কথাটার মানে হচ্ছে অবিশ্রান্ত দান, মানে কন্টিনিউ দান করে যাওয়া, যার ফলভোগ বক্তিয়ার খিলজি তার প্রতিদান দিল। এখানে নয় করে 2000 অধ্যাপক ছিলেন এবং 10,000 আবাসিক ছাত্র ছিলেন। চিন্তা করুন, সেই প্রাচীনকালে ভারতবর্ষের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যা বিভিন্ন দেশ থেকে এবং আমাদের ভারতবর্ষের ছাত্ররা সেখানে থেকে পড়াশোনা করত। এবং এই বিশ্ববিদ্যালয় থেকে আর্যভট্ট, শিলভদ্র, নাগার্জুনের মতো যেমন ছাত্র বেরিয়েছে, আবার ওনারা ওখানে অধ্যাপনাও করেছেন। ফাহিয়েন, হিউয়েনসাং এর মতো চীন থেকে এসব এখানে শিক্ষা লাভ করেছে। এখানে প্রবেশিকা কঠোর ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে না হতো। এখানে বিচার করা হতো না যে শুধু ধনী ছাত্রছাত্রীরাই পড়াশোনা করবে, গরিব মেধাবী ছাত্রদের কোনো এখানে চান্স নেই, তা কিন্তু নয়। ধনী দরিদ্র সব মিলিয়ে মেধার ভিত্তিতে এখানে প্রবেশিকা নেওয়া হতো। এখানে কোনো উপঢৌকন বা কোনো রকমের ফিজের ব্যাপার ছিল না। এই বিশ্ববিদ্যালয়টি দানের উপরে নির্ভর ছিল। পারিপার্শ্বিক কতকগুলি গ্রাম থেকে দান আসতো, তার খরচ খরচা, থাকা খাওয়া সমস্ত কিছু। আপনি চিন্তা করুন, আজকে ভারতবর্ষে যেভাবে এন্ট্রান্স এক্সামগুলো হচ্ছে, আপনি চাই ইঞ্জিনিয়ারিং বলুন, মেডিকেল বলুন, ম্যানেজমেন্ট বলুন, সমস্ত জায়গাতে দুর্নীতি ঢুকে গেছে। ব্যাঙের ছাতার মতো যে সমস্ত কোচিং সেন্টারগুলি সারা ভারতবর্ষ জুড়ে রাজ করছে, সেই সমস্ত কোচিং সেন্টারগুলি নিজেদের কোচিং সেন্টার চালাবার জন্য, আগে বাড়াবার জন্য এবং খ্যাতি অর্জন করার জন্য তারা যার পরনায় যত টাকা লাগে, যত নিচে নামতে হয়, তারা সমস্ত কিছু করে সরকারের কিছু দুর্নীতি পরায়ণ অফিসারের সঙ্গে সাঁঠগাঁঠ করে আজকে কোশ্চেন পেপার লিক আউট করছে। 20 লাখ, 30 লাখ, 15 লাখ এক একটি ছেলে দিয়ে সেই নিট পরীক্ষা দিচ্ছে। কি হারে স্ক্যাম হলো! আজকে দেখুন যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিভাবে স্ক্যাম হচ্ছে। তাহলে এই সব জিনিস কিন্তু আগে ছিল না। এই শিক্ষা যে গ্রহণ করবে সে কি উপযুক্ত ডাক্তার হবে, উপযুক্ত ইঞ্জিনিয়ার হবে? আজকে বিহারে দেখুন কিভাবে ব্রিজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যান্য জায়গাতে। তাহলে এইভাবে ইঞ্জিনিয়ার বেরোলে ব্রিজ তো ধ্বংস হবেই।
ভারতবর্ষের অর্থ ভাণ্ডার লুট করার একটা সুপরিকল্পিত একটা প্ল্যান। কিন্তু সেই প্রাচীন ভারতে যে কঠোর নিয়মের মধ্য দিয়ে ছাত্রদেরকে পড়াশোনা করতে হতো এবং তার ভর্তি বা প্রবেশিকার নিয়ম ছিল, সেই জিনিস কিন্তু আজও থাকলে আজকে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম একটা দেশ হয়ে উঠত। আজকে আমাদের বিদেশের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতো না। এই বিশ্ববিদ্যালয়ে রত্নসাগর, রত্নরঞ্জক এবং রত্নদধি নামে 3টি সুবিশাল গ্রন্থাগার ছিল, যেখানে নয় করে 90 লক্ষ দামি দামি গ্রন্থ ছিল। সেই গ্রন্থগুলি সবই বখতিয়ার খিলজি জ্বালিয়ে দিয়েছে, একটিও বাঁচিয়ে রাখেনি। কিন্তু কালক্রমে আর যাই হোক, প্রচুর ধ্বংস হয়েছে, ভারতে প্রচুর জিনিস নষ্ট করেছে, কিন্তু জ্ঞানকে নষ্ট করতে পারেনি, জ্ঞানকে নষ্ট করতে পারবেও না। আজকে সেই জ্ঞানের উত্থান হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আবার পুনরুজ্জীবিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আবার সেই নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে নিয়ে এসে পৌঁছালেন। এই নতুন যে ভবনটি তৈরি হলো, এই নতুন ভবনটি তৈরি করার পিছনে একটা ইতিহাস আছে। এটি সারা পৃথিবীব্যাপী একটা নকশার কম্পিটিশন ছাড়া হয়েছিল, যেখানে লিউ থেইক কে নামে একজন স্থপতি বা ডিজাইনার, ওনার মধ্যস্থতায় গঠিত ভারতের বিভিদোষী বাস্তুশিল্প কনসালটেন্ট প্রিটজকার বিজয়ী ওনাকে ঘোষণা করেন। এই বিভিদোষীর ফার্ম এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি নকশা তৈরি করেন এবং সমস্ত দেখরেখ করেন। আজকে 1800 কোটি টাকার ব্যয়ে প্রায় 485 একর জমি অধিগ্রহণ করে এই ক্যাম্পাসটি ভারতবর্ষের প্রথম ইকোলজিক্যাল একটা অনেক বড় ক্যাম্পাস তৈরি হয়েছে, যা ভারতবর্ষে আর কোনো বিশ্ববিদ্যালয় এরকম ধরনের পরিকাঠামো দিয়ে তৈরি হয়নি। এখানে আগে যেমন ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ধর্ম, দর্শন, কলা, বিজ্ঞান চর্চা, জ্যোতিষবিদ্যা, সাংখ্যতত্ত্ব এবং জাদুবিদ্যা, পানিনি, এরকম ধরনের প্রচুর বিষয়ে পড়াশোনা করানো হতো, ঠিক তেমনি এখনো বিজ্ঞান চর্চা, কলা বিভাগ, ভাষা, সাংস্কৃতিক কালচার, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন দেশের ভাষা নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। এই বিশ্ববিদ্যালয় আবার আমরা ফিরে পেলাম, এটা আমাদের গর্ব। এদের রক্ষা করার দায়িত্ব আমাদের সমগ্র ভারতবাসীর। কিন্তু এর মধ্যে আবার কিন্তু আছে। তার কারণ বখতিয়ার খিলজি সেই 1193 খ্রিস্টাব্দে দ্বাদশ শতাব্দীতে যে ধ্বংস লীলা চালিয়ে গেছিল, আজকে সারা ভারতবর্ষে বখতিয়ার খিলজি, ঔরঙ্গজেব, বাবর, হুমায়ুন, আকবরের রক্ত কিন্তু ছড়িয়ে আছে। সেটা শুধু যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে তা কিন্তু নয়, এই বাবর খিলজিদের রক্ত হিন্দু সম্প্রদায়ের মধ্যেও অনেক আছে, যেটা এই পার্লামেন্টে বহিঃপ্রকাশ হয়। এই পার্লামেন্টে সব গিয়ে জড়ো হয়। কিছু মানুষ, কিছু পার্লামেন্টেরিয়ান ভারত বিরোধী স্লোগান, কাজকর্ম করতে পছন্দ করে। তারা সবসময় ভারতকে ছোট করে দেখা বিদেশের কাছে পছন্দ করে। কিছু লেখক লেখিকা বিদেশের কাছে ভারতের মান সম্মান বিক্রি করতে পছন্দ করে। সে নোবেল জয়ী হোক, অস্কার জয়ী হোক, আর বুকার জয়ী হোক, যেই হোক, ভারতের অর্থনীতি, সামাজিক পরিকাঠামো বিক্রি করে আজকে তারা
এই জায়গায় এসে পৌঁছেছে। তা সেই রকম বাবর, আকবর, হুমায়ুন খিলজির রক্ত তাদের শরীরে বইছে। আমার বক্তব্য হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি যেন রাজনীতির শিকার না হয়। যে কোনো পার্টি হোক, সে বিজেপি হোক, কংগ্রেস হোক বা অন্যান্য যে কোনো রিজিয়নাল পার্টি হোক, একে আইন মারফত যেন রাজনীতি থেকে দূরে রাখা হয়। কারণ এটা বিশেষ করে বিদেশি ছাত্রছাত্রীদের জন্য এবং ভারতের ছাত্রছাত্রীদের জন্য তৈরি। আজকে জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যে হারে একটা রাজনৈতিক ক্লাব তৈরি হয়ে গেছে, সেই জিনিসটা যাতে না হয়। অবশ্যই এই ভিডিও বেশিরভাগ শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।